হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। কত বছর পরে যেবার আমি আবার ভিডিও বানাচ্ছি আমি জানি না। প্রচুর দিন ভিডিও বানানো হয়নি, কারণ আমার এক্সাম ছিল, তো তার জন্য ভিডিও বানানোটা সম্ভব হয়নি আমার জন্য। তো এখন অনেক বছর পরে ভাবলাম একবার ভিডিওটা বানানো যাক। আর আজকে হচ্ছে ফ্রাইডে, কালকেই জাস্ট আমার পরীক্ষাটা শেষ হয়েছে, তো ভাবলাম একটা ভিডিও এখন দেওয়াই যাক, যেহেতু শেষ হয়ে গেছে। তো কষ্ট হয়ে গেছে নিচের থেকে উপরে আস্তে আস্তে। আমি ছিলাম হচ্ছে একতলায়, আমি এসেছি এখন চারতলায়, এবং ভীষণ কষ্ট হয়ে গেছে। কারণ যেহেতু কালকে বাড়ি যাবো, সেহেতু আমাকে প্রচুর জামাকাপড় কাচতে হবে। কারণ এই পরীক্ষার মধ্যে আমি জামাকাপড় কোনো কিছু কাছাকাছি করিনি, তো প্রচুর জামাকাপড় হয়ে গেছে, সেগুলো কাচতে হবে, পরিষ্কার করতে হবে, তারপর আমাকে বাড়ি যেতে হবে, নাহলে এগুলো আসার পরে করতে পারবো না। প্রচুর কাজ করতে হবে আমাকে, আমি প্রচুর কাজ শিখে গেছি, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। তো জামাকাপড়গুলো কেটে নেবো আজকে আমি যা করছি কালকে বাড়ি যাওয়া পর্যন্ত, মানে কালকে আমার বিকেলে ফ্লাইট, বিকেলে না রাতে বাড়ি যাওয়া পর্যন্ত যা করছি সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর এখন আমি জামাকাপড় কাছটাকে শুরু করি। দেখো মানে কত কিছু শিখে গেছি আমি। আগে একবার আমার মনে আছে একটা ভালো ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করি জামাকাপড় কাছে নিয়ে। তখন আমি মেবি ক্লাস 11-এ পড়তাম, হ্যাঁ ক্লাস 11-এই হবে। ক্লাস 11-এ আমি জামাকাপড় কাচতে বসে, জামাকাপড় কাচতে মানে অনেক খেয়ে চিনতে মার্কেট থেকে একটা শার্ট নিয়েছিলাম, বাবার শার্ট। যে শার্টটা আমি কাচবো, নতুন শার্ট, এত সুন্দরভাবে আমি কেটেছিলাম যে বাবার শার্টটা দ্বিতীয়বার আর করতে পারেনি, আর ওটা কলারের থেকে ছিঁড়ে গেছিলো। আমি কিন্তু অতটাও বেশি এফার্ট দিইনি যে শার্টটা ছিঁড়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তবুও কী করে যেন ছিঁড়ে গেছিলো। আমার দোষ না, মেবি শার্টটা ভালো ছিল। যাই হোক, এটা হচ্ছে আমার জামাকাপড় কাচার হিস্ট্রি ছিল। কিন্তু এখন আমি সেই পাবলিক নিজের জামাকাপড় নিজে গেছে পড়াশোনা করছি, মানে বিশাল ব্যাপার। তো বেশি ব্যবহার না করে জামাকাপড়টা কেচে নিই। আমি সেই ওখান থেকে উঠে তো আসলাম যে জামাকাপড়টা কাচবো, কিন্তু এসে যখন দেখলাম 2 বালতি আমি নিয়ে এসেছি, কিন্তু আমি জানি না কী করে শেষ করবো আমি 2 বালতি। কালকেও আমি 2 বালতি জামাকাপড় কেটেছি, সেগুলো সব তারে দেওয়া, ভালো লাগে না। জামাকাপড় কাচতে কাচতে পাগল হয়ে যাবো আমি একদিন। এত কাজ আমি কেন করি জানি না, ভগবান জানে কেন করি। যাই হোক, জামাকাপড়টা কাচতেই হবে। তো আর বেশি কথা না বলে শুরু করে দিই, কারণ যতই শুরু করি তত তাড়াতাড়ি শেষ হবে, বাঁচা যাবে শেষ হলে। তো সে আমাকে কাচতেই হবে। হেভি টেনশন হচ্ছে, কীরকম একটা আমার একটা ব্যাপার এসে গেছে। আগে মাকে দেখতাম এরকম কোনো জায়গায় যাওয়ার আগে সব কাজ পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতো, সুন্দরভাবে করে টোরে তারপরে বাড়ি থেকে বেরোই। আর এখন আমি সেটাই ভাবছি যে হচ্ছে মা কত কাজ করতো কোনো জায়গায় বেরোনোর আগে, তারপরে রেডি হতো। আর এখন যখন সেটা নিজেকে করতে হচ্ছে, তখন ভাবছি না প্রচুর কষ্ট আছে এই কাজগুলো করাই। তো যাই হোক, বাড়িতে থাকাকালীন তো জীবনে কিছু করিনি, তো ওই জন্যই এখন হয়তো এত প্রবলেম হয় আমার। যাই হোক, কী যে বলবো বুঝতে পারছি না, কেমন একটা পাগল লাগছে। এখনও প্যাকিং করতে হবে আমার। আর আমি প্যাকিং করার সময় প্রত্যেকবার ভাবি কি আমি পুরো মায়ের মতো সুন্দর গুছিয়ে টিপ টপ প্যাকিং করব। বাট যখন আমি শুরু করি প্যাকিং, আমি বুঝতে পারি না কোনটা আগে রাখবো কোনটা পরে রাখবো। মা বেশ সুন্দর করে সব জিনিসগুলো পাট করে রাখতে পারে, আমি এসেই ব্যাগটা খুলবো সব কিছু পেয়ে যাবো, এরকম একটা ব্যাপার থাকে আসার সময়। আর আমি যখন যাওয়ার সময় প্যাকিং করে নিয়ে যাই, মানে ব্যাগ থেকে সব কিছু আমি বের করে ফেলি, তারপরেও আমি খুঁজে পাই না যে কোন জিনিসটা আমি কোথায় কীভাবে রেখেছি। তো এটা হচ্ছে আমার প্যাকিংয়ের ভীষণ বাজে ব্যাপার একটা, প্যাকিংটা আমার এত সুন্দরভাবে করি। তো আজকে প্যাকিংটাও আমাকে করতে হবে। তো দেখা যাক কতদূর করতে পারি। আমি চেষ্টা করবো আমি ভালোভাবে যাতে প্যাকিং করি, বাড়ি যাতে আমি একবারে মায়ের মতন সুনিপন প্যাকিং হয়, যেন ব্যাগটা খুললেই সব কিছু খুঁজে পেয়ে যায়, এরকমভাবে প্যাকিং করার চেষ্টা করবো। কিন্তু প্যাকিং করতে আমি এত মানে বিরক্ত লেগে যায় না, আমার ভালো লাগে না তখন আর প্যাকিং করতে। আমি প্যাকিংগুলো কী করি, আমি ভাবি সব তো বাড়িকে খুলবই, সব একবারে যেমন তেমন করে ঢুকিয়ে নিই। এবার যখনই সেরকমভাবে ঢোকাই তখনই প্রবলেমটা হয়, এটা নিই না ওটা নিই না, এটা ফেলে যায় ওটা ফেলে যায়, মানে একদম বাজে রকম আমার প্যাকিং। তো যাই হোক, আগে জামাকাপড়টা কেচে নিই আমি, তারপরে হচ্ছে নিচে যাব। নিচে গিয়ে আমি এখন ছাদে রয়েছি, নিচে যাব, নিচে গিয়ে প্যাকিং করবো। প্যাকিংটা এখন করবো না সন্ধ্যাবেলা করবো, দেখছি। আগে জামাকাপড়টা তো কেচে নিই। ওকে চলো, তাই জামাকাপড়টা আমি কেচে নিই, তারপর আমি কথা বলছি এসে। ওকে হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি। এখন সেই আমি দুপুরবেলায় ভিডিওটা করা বন্ধ করেছিলাম, সেই তখন জামাকাপড় কাছতে বলেছিলাম আরেকটু করে দেখা হচ্ছে। আর এখন রাত হয়ে গেছে, স্নান টান করে খেয়ে দিয়ে মানে জামাকাপড় কাছে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আমার আর বকবকের মতো কোনো এনার্জি ছিল না আমার কাছে। তো আমি আর বকবক করিনি, তাই জন্য আমি একবারে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, কারণ আমার ভীষণ কষ্ট হয়ে গেছিলো। অত জামাকাপড় কেচে দেখেছি, 2 বালতি জামাকাপড় কেটে ফেলেছি। তো এখন আমি প্যাকিং করাটা শুরু করবো বলে ভাবছি। প্রচুর
দুটো ব্যাগ রয়েছে, একটা ব্যাগ এখানে রেখে যাবো, সেটাও প্যাকিং করে যাবো, আর একটা ব্যাগ বাড়িতে নিয়ে যাবো, সেটাও প্যাকিং করতে হবে। এখানেটা প্যাকিং করতে হবে কারণ আমার যে আলমারিটা রয়েছে সেটা লকটা ভালো না। সো এখানে এরকমভাবে খোলা জিনিসপত্র রেখে যাবো না, কারণ তাহলে যখন বাড়ি থেকে আসবো তখন দেখবো পুরো এটা জামাকাপড় সব ধুলো হয়ে গেছে, এসে আবার ধুতে হবে, যেটা কিনা ইম্পসিবল আমার জন্য। তো এখন দুটো ব্যাগই গোছাবো। চলো ফটাফট প্যাকিংটা শুরু করে দিই, বেশি বকবক না করার, মাথাটা এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে। আর আমি আবার বলেছি যে আমি আবার সুন্দর করে প্যাকিং করবো, যেটা কিনা আমার জন্য পসিবল না। তো হচ্ছে প্রীতিবাজ আমাকে দেখে হাসছে, প্রীতিবাজ একদম। এখন না রাত অলমোস্ট 12টা বেজে গেছে, আমি বেশি জোরে জোরে কথা বলতে পারছি না, কারণ সবাই ঘুমিয়ে পড়েছে। আমার ব্যাগ প্যাকিং করা খুব বাজে অবস্থা, যেটা হোস্টেলে রেখে যাবো, যার মধ্যে সব জামাকাপড়গুলো ঘুরেছে সেটা গোছানো হচ্ছে, আর যেটা নিয়ে বাড়িতে যাবো সেটা এখনো গোছায়নি। বইয়ের টেবিল পুরোপুরি ছড়ানো রয়েছে, সেটাও এখনো গোছায়নি। ব্যাগটা দেখাচ্ছি তাদেরকে। এই যে এই ব্যাগটা আমি হচ্ছে হস্টেলে রেখে যাবো, এখানে আমার একটা ফ্যান্সি ড্রেস এনেছিলাম, যাতে করে কোথাও কোনো ওকেশন হলে, কলেজে কোনো কিছু অনুষ্ঠান হলে পড়তে পারি, তো তার জন্য। তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর এটা হচ্ছে বাড়িতে নিয়ে যাব যেই লাগেজটা, সেটা এটার অবস্থাটা অতিরিক্ত শোচনীয়, এটার মধ্যে এখন কিচ্ছু বলিনি, জামাকাপড়গুলো এরকম বাজেভাবে ফেলে রেখেছি, যেটা আমি বলেছিলাম এটা আমি করে থাকি বাড়ি যাওয়ার সময় প্রত্যেকটা বার। যাই হোক, এবার আমি চেষ্টা করব যে ভালো করে গোছানোর। ব্যাগটার ওপরটা মুছেছিলাম, আমি ব্যাগের ওপরটা আমি ভীষণ ভালো করে পরিষ্কার করেছিলাম, কিন্তু এরকম বাজে অবস্থা রয়েছে, সেটা ব্যাগটাও পরিষ্কার করতে হবে। আমি জানি না আমি কখন কী করবো, কালকে সকালে উঠতে উঠতে তো আমার বেলা হয়ে যাবে, তারপরে আমি কখন ব্যাগগুলো পরিষ্কার করবো, কখন কী করবো, আমি জাস্ট কোনো কিছু জানি না। আজকে আর বেশি রাত করবো না, ভিডিওটা এখানে বন্ধ করছি। কালকে সকালে আমাকে উঠতে হবে, তো কালকে আবার ভিডিওটা স্টার্ট করবো। আজকে সারাদিন যা করেছি, মানে যা বলার মতো না, ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, ফোন কেটে আর ঘুমিয়ে, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আজকের মতো গুড নাইট। কালকে সকালে উঠবো, বাকি কাজগুলো করবো ফটাফট, আর হচ্ছে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো। তো আজকে সো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আমার ঘরের অবস্থা ভীষণভাবে শোচনীয়, ভীষণ অবসর হয়ে রয়েছে চারিদিকে, সবটা পরিষ্কার করেও রেখে যেতে হবে, কারণ এবারে আমি বাড়ি যাচ্ছি 10-15 দিনের জন্য না, মোটামুটি 20-22 দিনের জন্য যাচ্ছি বাড়িতে। সুতরাং ঘরটা পরিষ্কার করে রেখে যেতে হবে, নাহলে এখানে এসে আমাকে আবার উঠতে হবে, তো তার একটা চাপ আছে ভীষণ। তো আজকে আর বেশি বকবক করছি না, আমি ঘুমিয়ে পড়বো, আমিও, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। সকালবেলা উঠে আমি ভিডিওটা আবার হচ্ছে চালু করবো, তখন ভিডিওটা দেখতে পারবে। সো ওকে, গুড নাইট, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে শুরু হয়ে গেছে নতুন একটা দিন, আজকে হচ্ছে স্যাটারডে। তো ফাইনালি আমি আজকে 7 মাস পরে, 7 মাস না 6 মাস 20 দিন হয়ে গেছে, 6 মাস 20 দিন পরে বাড়ি যাচ্ছি, মানে অলমোস্ট 7 মাস পরে। সো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, এখন আমি বিছানা থেকে উঠে পারিনি, আর আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ। আমি জানি না আমি কখন কী করবো, কিন্তু আমাকে এখন সকাল সকাল উঠে ফটাফট সব কিছু করে নিতে হবে। এখন বাজে 9টা, ঘুম থেকে উঠেছি আমি সবাই, এখন তো মনে হচ্ছে ঘুম পাচ্ছি যে আবার ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, আর আমি ঘুমাবো না, এখন আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে সব কাজকর্ম শুরু করে নেবো। চলো তাড়াতাড়ি সব কিছু শুরু করে দেওয়া যাক। কম্পার্টমেন্টের দরজা বন্ধ করেছি, মাসি খেয়ে ফেলবে আজকে। চলে এসেছি কিচেনে, আর এই যে খাবার দেখা যাচ্ছে বক্সের মধ্যে, ফটাফট দেরি না করে খাবারটা নিয়ে নিই। খাবার নেওয়া কমপ্লিট, এবার খাওয়া যাবো।
রমজান রমজান রেখেছে। তারগুলো সব কেটে গেছে তাই। অলমোস্ট এখন ফুলটা গোছাচ্ছি, তো ফোনটা রাখার জায়গা পাচ্ছি না, কিছু প্রবলেম আছে, তো একটা জায়গা বের করছি। কমপ্লিট হয়েছে, এবার বাকি কাজ করতে হবে, বাকি এখন প্যাকিংটা শুরু করতে হবে, আদারওয়াইজ ব্যাগটা রেখে আমাকে চলে যেতে হবে। জানলাটা অর্ধেক খুলেছে, অর্ধেক খুলে নিই, বাকি অর্ধেকটা খুলবো না, কারণ তখন আমার বন্ধ করতে হবে। অবস্থা কিন্তু এই কোনটা নেবো না বুঝতে পারছি না, বইগুলো এক একটা সাইজ হচ্ছে এরকম সুন্দর। আমি বক বক করছি, ফোনে বক বক করছি। সো আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি দুপুরের থেকে, তখন ব্যাগ প্যাকিং করার থেকে শুরু করে আমি আর কোনো টাইমই পাইনি যে ভিডিওটা আমি কন্টিনিউ করব। এই যে আমার লাগেজের অবস্থা, ভীষণ শোচনীয় অবস্থা, আর এখানে আমি যেতে যেতে কথা বলতে পারবো না, সো একটু অ্যাডজাস্ট করে নাও। আমার এখনো বোর্ডিং টাইম শুরু হয়নি, 6টার থেকে হবে, এখন 5টা বাজে। আমার পক্ষে কন্টিনিউ, আমার জন্য কন্টিনিউ করাটা সম্ভব হচ্ছিল না ভিডিওটা, কারণ ভীষণ আমি বিজি হয়ে গেছিলাম। কী করে কী সামলাবো, কী করে কী সামলাবো আমি বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, অ্যাটলাস রেডি হয়ে চলে এসেছি এয়ারপোর্টে। এখন একটা ফাঁকা জায়গা দেখে তারপরে আমি মাস্কটা খুলেছি, নাইলে তো এখানে সবাই লোকজন তাড়া করবে আমাকে যে মাস্ক পরে আসলে এখানে ঢুকতে দেবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হেভি হাওয়া দিচ্ছে এয়ারপোর্টে। তো এখন দেখা যাক কী করবো। এখন আমি যাবো ভেতরে, ভেতরে গিয়ে দেখবো যে কী চেকিং কত কী হচ্ছে না হচ্ছে, আর পুরো প্রসেসটা দেখাতে থাকবো। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। ওকে, কাম। আগে না বোর্ডটা চেক করে নিই যে আমার কখন কি বোর্ডিং টাইমটা শুরু হচ্ছে। এই যে সামনে বোর্ডটা দেখতে পাচ্ছি, বোর্ডটা দেখে নিই। আরও দুটো গরু আসার কথা আছে, দেখা যাক ওরা কখন আসে। বাকি এয়ারপোর্টটা দেখো ভীষণ সুন্দর। কত কিছু দেখাচ্ছ, হোয়াট টু ডু নট টু ডু। কত লোক, এখন আর কেউ মাস্ক পরছে না, খুব কম লোকই মাস্ক পরছে। তো যাই হোক, ভেতরে গিয়ে তারপরে কথা বলছি। এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছে এখানটায়। ভেতরে যাবো, চেক ইনের টাইম এখনো হয়নি, তো ভাবলাম এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। যেখানে একটু ফাঁকা লোক আছে সেখানটাই যাবো, কারণ বক বক করতে পারবো না নাইলে আমি। দেখো এখানে সব স্পাইস জেটের এগুলো বসে রয়েছে, কে কী হচ্ছে না হচ্ছে সব পাবলিকগণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এয়ারপোর্টটা অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর, কোচিন এয়ারপোর্টটা। তো দেখাচ্ছি, দেখো ভালোভাবে দেখে নাও। সো এখানে মোটামুটি একটু লোকটা কম আছে, লোকটা কম আছে বলছে এখানে কোনো লোক নেই আশেপাশে, ভেতরে ভেতরে যা লোক আছে। সো তাই জন্য এই মাস্কটা খুললাম। অর্ধেক আমার পক্ষে এরকম প্যাকিং করতে করতে ব্লগ বানানো সত্যি, যারা সত্যি সত্যি বানায় ব্লগ, যারা সত্যি সত্যি ইউটিউবটাকে ভীষণ ভালোভাবে করে, তাদের বিশাল ব্যাপার। মানে সত্যি ব্লগ এরকমভাবে ব্লগ বানানোটা ভীষণ কঠিন। তো আমি
ট্রাই করেছিলাম, বাট আমার পক্ষে সম্ভব হয়নি, মাঝখান থেকে ছেড়ে ছুড়ে দিয়েছি। তো এখন আমি যাবো ভেতরে, চেক ইনের টাইম হয়নি, আমি ঠিক 6টার সময় ভেতরে যাবো, কারণ আগে ভেতরে অবশ্যই ভেতরে গিয়ে তোমাদের একটু ঘুরে দেখাতে পারবো ঠিকই ভেবেছি। দেখা যাক, আমি 6টার সময় ঠিক যাবো, এখন 6টা বাজতে থেকে 5 মিনিট বাকি আছে, তো ভেতরে যাবো। আর দেখা যাচ্ছে এয়ারপোর্টটা ভালোভাবে, সত্যি এয়ারপোর্টটা ভীষণ সুন্দর করছে এয়ারপোর্টটা। যাই হোক, ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে আবার কথা হচ্ছে। আর এই যে সবাই যে এত উল্টো পাল্টা ভুলভাল বকে, লাইক আমি যখন ফার্স্ট টাইম ফ্লাইটে এসেছিলাম, যারা মানে 2-4বার ফ্লাইটে উঠেছে আমি তাদের কাছে শুনেছিলাম, মানে যখন আমি ট্রেনিং শুরু আমার কোর্সের জন্য আমি প্রথম এসেছিলাম তখন, তো তারা ভাই এত কিছু বলেছিল, এটা নিয়ে যায় না, ওটা নিয়ে যাওয়া যায় না, এটা না সেটা না, প্রচুর বাহানা, লাইক ওরা যাচ্ছে বলে একটা বিশাল ব্যাপার। তো আমি যখন এখানে এসেছি আর নিজে যখন এখন এগুলো নিয়েই আমি পড়াশোনা করছি, ফ্লাইটের 14 গোষ্ঠী 14 জিনিসপত্র নিয়ে, তো তখন দেখলাম যে মানে মানুষ কতটা অ্যাটিটিউড দেখায়, যে ফ্লাইটে গেলে কি একটা বিশাল ব্যাপার হয়ে যায়, এটা বলাটা উচিত না, যাই হোক তবুও বলছি, এরকম কোনো ব্যাপার নেই যে এটা নিয়ে যাওয়া যায় না, ওটা নিয়ে যাওয়া যায় না, সব কিছু নিয়ে যাওয়া যায়। ব্যাপার হচ্ছে যেটা তুমি যে ব্যাগটা হাতে নিয়ে যাচ্ছ সেই ব্যাগটাতে নেওয়া যায় না, লাইক যে ব্যাগটা তোমার কাছে থাকবে সেই ব্যাগটাতে নিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যায়, কি যে ওই ব্যাগটাতে নিয়ে গেলে ওটা একটা ব্যাপার থাকে যে ওটা একটু যদি কোনো ক্ষতি করে, কারণ সব মানুষ তো সমান হয় না, তার জন্য। বাকি এইটা মানে শ্যাম্পু নিয়ে যাওয়া যাবে না, তেল, তারপরে কি আরও বলছে কোনো ব্লেড নিয়ে যাওয়া যাবে না, কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, এসব কোনো ব্যাপার নেই। যা কিছু নেবে সব কিছু ট্রলি ব্যাগটার মধ্যে নিয়ে নেবে, যেটা কিনা পরে সাবমিট করে দেবে ওদেরকে। তাহলে এটা তো সাবমিট করতেই হবে, আমি তোমাদের পুরো প্রসেসটা দেখাচ্ছি কী করে কী করছে না হচ্ছে। তো সেখানে গিয়ে সাবমিট যখন করতে হবে, তো তার জন্য আর বাকি কোনো টেনশন করে লাভ নেই, যেটা নিয়ে যাওয়া যাবে ওটা নিয়ে যাওয়া যাবে না, যে যেখানে ইচ্ছে চলে যাও ভাই, যা ইচ্ছা ব্যাগে ঢোকাতে পারো ঢুকিয়ে নিয়ে চলে যাও, কিন্তু 14 কেজির বেশি না হলেই মিটে গেল। সো ভেতরে যাব, প্রায় 6টা বেজে গেছে, অলমোস্ট 6টার সময় আমি ভেতরে যাব। সত্যি এয়ারপোর্টটা এতটা ভালো লাগছে না, জাস্ট দেখার মতো। আমি আগে যেবার বাড়ির থেকে আসার সময় আমি ভেবেছিলাম যে আমি ভিডিও বানাবো, কিন্তু বিশ্বাস করো বাড়ির থেকে আসার সময় আমার অবস্থাটা এরকম থাকে যে ভিডিও বানানো তো দূরের কথা, মানে আমি কি বাড়ির থেকে আসার সময় অবস্থা ভীষণই শোচনীয় থাকে, সো ভিডিও বানানোর কোনো প্রশ্নই থাকে না তখন। তো আমি হয়তো পারবো না তখন ভিডিও বানাতে, কোনোদিনও পারবো না, আমার পক্ষে কোনোদিনও সম্ভব না যে বাড়ির থেকে আসার সময় ভিডিও বানাবো, এটা আমার পক্ষে জাস্ট অসম্ভব, কারণ আমার কাঁদতে কাঁদতে দিন শেষ হয়ে যায়, আমি যতই যাই করি না কেন আমার কান্না পেয়েই যাবে। বাকি এই তো অবস্থা আমার, তাই জন্য আজকে ভাবলাম আজকে যাচ্ছি যতক্ষণ আজকে ভিডিওটা বানাই, আর আজকে আমি বিশাল খুশি আছি, লাইক আমি 7 মাস পরে বাড়ি যাচ্ছি, এটাও পসিবল, লাইক আমি 7 মাস বাড়ি যাইনি, সত্যি বিশাল ব্যাপার আমার জন্য এটা, কারণ আমি বাড়ি ছাড়া একদম থাকতে চাই না, থাকতে পারি না। তো চলো যাওয়া যাক বোর্ডিং পাসের দিকে, আর কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো। একটা হাতি দেখবে, একটা হাতি দেখাচ্ছে, তাহলে আমাকে ওদিকটায় যেতে হবে, সো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা খুব সুন্দর একটা জিনিস, হাতি বলতে হাতির স্ট্যাচু নট, সত্যি সত্যি হাতি। তো চলো যাই ওখানটায় দেখে আসি, তারপরে ভেতরে ঢুকছে, এত তো ব্যস্ততা নেই কিছু, চলো দেখা যাক সুন্দরভাবে হাতিটা। পুরো এয়ারপোর্টটা শুধুমাত্র ঘুরিয়ে দেখাবো বলে আমি এতটা হাঁটছি, নাহলে আমি এতটা হাঁটতামই না, কারণ আমি সামনে দিয়ে বেরিয়ে যেতাম, আমি কোথায় যে চলে আসছি নিজেই বুঝতে পারছি না, তারপর যখন জায়গা পাবো না তখন আমি ঢুকবি করে, জানি না কি হবে। যাই হোক চলো একটু ছোট্ট করে ঘুরে আসি এয়ারপোর্টটা, তারপরে দেখছি কি হচ্ছে না হচ্ছে। ওকে, দেখতে পেয়েছো হাতি? দাঁড়াও জুম করে দেখাচ্ছি, কোনটা ধরে রয়েছে, লোকে ভাবছি মেয়েটা মেয়েটা নিখাত পাগল। আর তারপরে আবার এখানে কেউ আমার ল্যাঙ্গুয়েজটা বোঝে না, আমি যে বাংলায় কথা বলছি এটাও একটা ব্যাপার আছে। হাতিটা পুরো রিয়েল হাতি, সামনের থেকে দেখলে মনে হবে সত্যি সত্যি হাতি দাঁড়িয়ে আছে। যাই হোক এটা হচ্ছে এয়ারপোর্টের নাজারা, কত লোক এখানে, প্রচুর ব্যস্ত জায়গা। তো চলো আমার চেক ইনের দিকে যাওয়া যাক, কারণ আর বেশি টাইম নেই। ওকে, তো চলো যাই এখন। ভিডিও করার চক্করে তো আমি এখন যাচ্ছি, আমার ব্যাগটা আমার আগে আগে যাচ্ছে, মনে হচ্ছে বাড়ি যাওয়ার তার আমার থেকেও বেশি। তো তোমাদের আমি ভিডিও করার চক্করে আমি ব্যাগটা জঙ্গলের মধ্যে নামিয়ে দিয়েছি, মানে এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি ওই জায়গাটা নামিয়ে দিয়েছিলাম। তো আমাকে একটা আন্টি হেল্প করে দিল, আন্টিটা খুব ভালো ছিল, দেখেছি যে আমি এখান থেকে উঠাতে পারবো না, বাচ্চা মেয়ে তুলে দিই, এই জন্য এটা ভেবেই মনে হয় তুলে দিয়েছি। যাই হোক তার আন্টিটা খুব ভালো ছিল। আমি চেক ইনটা করিয়ে নিই, আমার বোর্ডিং পাসটা ফোনে রয়েছে, আমার বোর্ডিং পাসটা না ফোনে রয়েছে, তো আমাকে চেক ইনটা এখন করিয়ে নিতে হবে। তো তারপরে আমি কথা বলছি। ওকে, টাটা বাই।
চলো যাওয়া যাক। না, টাটা বাই বাই একটু পরে দেবো, চেকিংয়ের সামনে আগে যাই, তারপরে দেবো বোর্ডিং 1 মিনিট। তো আমি এখন চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে। সুন্দর একটা হাওয়া দিয়েছে আমাকে। আমি এখন এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। ভেতরে ওখান থেকে আমাকে চেকিংটা করে নিয়েছে। তো লেটস গো। এখনই ব্যাগগুলো সাবমিট করবো না, একটা কোথাও ফাঁকা জায়গা দেখে একটু বসবো, বুঝলে। এখান থেকে যারা বোর্ডিং পাস আগে বের করেন এখান থেকে বের করে নিতে পারো। আমি বোর্ডিং পাস আমি নিজে এখনো পর্যন্ত বের করিনি, কারণ আমার আব্বা জান আমাকে বের করে দেয় প্রত্যেকবার। আমার ভাই জান, মানে ভাই কিংবা বাবা কেউ একটা বের করে দেয়। তো সামনে একটা ফাঁকা সিট দেখতে পাচ্ছি, এখানেই বসবো আমি এখন আপাতত। ব্যাগগুলো পরে সাবমিট করবো, এখন কোনো দরকার নেই। তো এখন বাজে 6:15 আর আমি উঠেই পড়েছি এখন জায়গার থেকে, কারণ এবার ব্যাগটা সাবমিট করতে হবে আমাকে। এখানে সব কাউন্টারগুলো দেওয়া আছে, তাও দেখাচ্ছি কাউন্টারগুলো। তো এখানে দেখা যাচ্ছে এয়ার এশিয়ার কাউন্টার রয়েছে। তো যারা এয়ার এশিয়ার ফ্লাইটের টিকিট কেটেছে তারা এখানে হচ্ছে চেক ইন করাবে, বোর্ডিং পাস বাকি সব কিছু দেখাবে। তারপরে এরকম সব কটা রয়েছে চেকিংয়ের জায়গা। তো তারপরে ইন্ডিগো দেখা যাচ্ছে সামনে, আমি দেখতে পাচ্ছি ইন্ডিগো, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না ভালো করে। তো এখানে হচ্ছে ইন্ডিয়ার চেকিং হচ্ছে। তো এখন অলরেডি 6:15 বেজে গেছে। তো আমি ভাবছি চেকিংটা আমিও করে নেবো একবারে, ব্যাগটা সাবমিট করে দিয়ে তারপরে উপরে গিয়ে কথা হচ্ছে, কারণ এই লাগেজটা তো নিয়ে আমাকে ভেতরে যেতে দেবে না। সো আমি এখন যাচ্ছি, বাকি লোকগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে, এদের লেট হয়ে গেছে। আর আমি 14 ঘন্টা আগে এসে বক বক করছি, ডাজেন্ট ম্যাটার। সো এটা আমি সাবমিট করে দেবো। এই যেখানে যাবো এখানে জাস্ট লেবেলিং বোর্ডটা করবে, করে ব্যাগটা আমার সাবমিট করে দেবে, আর কোনো কাজ নেই। তো আমি ভেতরে চলে যাই, ঠিক আছে। আমার অবস্থাটা দেখো, আগের বার ফ্লাইটে যেই স্টিকারটা লাগিয়েছিল সেটা এখন আমার এখানেই ছিল, তো ওই জন্য আমি এটা খুলে ফেললাম, কারণ নাইলে স্টিকার লাগানোর সময় প্রবলেম হতে পারে। সো সেই জন্য এখন আমি যাই, আমার ফোনে যেহেতু রয়েছে এটা, সেহেতু আমাকে এখানে ফোনে ওটা বের করতে হয় পিডিএফটা। তো ভেতরে যাই, ভেতরে এখানে চেক ইন হচ্ছে, এই যে এই লোকটা চেক ইন করাচ্ছে। ভুলভাল জায়গা দেখলে লোক এরকম এক্সকিউজ মি বলে, এখন একটা। তো 2-3 জন, বাবা এত লাইন কেন ভাই এখানে। যাই হোক, এখান থেকে চেক ইনটা করিয়ে নিই। চেক ইন কমপ্লিট, ব্যাগ নাম্বার সব কিছু দিয়ে দিয়েছে। তো এখন যাওয়া যাক উপরে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপরে যাব, এখানে টয়লেটটা রেখে দিই, ব্যাগটা নিয়ে যেতে হবে আমাকে এখন। 4 নম্বর গেটটা কোন দিকে আছে ঠিক বুঝতে পারছি না, মেবি উপরে আছে, কারোর থেকে একটু শুনে দেখি। মেবি উপরে আছে, সো লেটস সি কোথায় আছে। এটা আগে রেখে নিই, 1 মিনিট। আমি এখনো পর্যন্ত গেট নাম্বার 4টা খুঁজে পাচ্ছি না, কাউকে দেখতেও পাচ্ছি না যার কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো। ওখানে একটা লোক বসে আছে, একটা পুলিশ, ওখানে জিজ্ঞাসা করে দেখি যে গেট নাম্বার অ্যাকচুয়ালি কত নম্বর গেটে আছে। ইউজ মি স্যার, গেট নাম্বার 4, গেট নাম্বার 4। থ্যাংক ইউ। এখন উপরে যেতে হবে, হেভি চাপের ব্যাপার এখন উপরে যাওয়াটা। এখানে সব কিছু ছেড়ে দিয়ে আমার জিনিসপত্র ব্যাগ ট্যাগ সব সাবমিট করা কমপ্লিট। সো লেটস কমপ্লিট, উপরে যাওয়া যাক। ওকে, আমি জানি না আমি কেন এখান দিয়ে যাচ্ছি, ওপর দিয়ে যাচ্ছি না। সো লেটস গো। নিচের দিয়ে একবার চেক ইন করিয়ে এসছে, এখানে আমাকে আবার চেক ইন করাতে হবে। 2-3 বার চেক ইন করা লাগে এদের, নাহলে এরা মানুষকে বিশ্বাস করতে পারে না কোনটা মানুষ কোনটা মাওবাদী। এখন টাইম কটা বাজে? 6:30 এখনো বাজেনি, 5 মিনিট আছে। তো তোমাকে আমি সবাইকে একটু ঝট করে এখানে এয়ারপোর্টের সুন্দর একটা জিনিস দেখিয়ে দিই, যেটা এখানে আছে। এখানে যেটা ট্র্যাডিশনালি আছে সেটা এয়ারপোর্টে রেখে দেয়। এগুলো সব ট্র্যাডিশনাল এখানকার, এই ট্র্যাডিশনালি জিনিসগুলো সবাই এয়ারপোর্টে রেখে দিয়েছে খুব সুন্দরভাবে। গাছটা দেখো কি সুন্দর, এটা রিয়েল না, অবভিয়াসলি রিয়েল না। বাকি মূর্তিগুলো এরকম অবস্থা।
এয়ারপোর্টটা। সো চলো আমি গিয়ে বাকি চেকিংটা করিয়ে নিই এখান থেকে। অলরেডি আমার মনে হচ্ছে আমি লেট হয়ে গেছি। আমাকে মা বারবার বলছে, তুই লেট হয়ে যাবি, তাড়াতাড়ি গিয়ে জায়গায় গিয়ে বস। সো আমি এখন তাড়াতাড়ি জায়গায় চলে যাবো। এবার ছোটো ছোটো ব্যাগগুলো এখানে সাবমিট করতে হবে। তো এখানে সাবমিট করে দেওয়া যায়। এই যে আমার দুটো ট্রে হয়েছে, ছোটো ব্যাগটা বড় ব্যাগটা আলাদা আলাদা ট্রে রাখতে হবে। এবার এটা সামনে চেকিংয়ে যাবে। এখানে ভিডিও করা বারণ, তবুও আমি ভিডিও করছি হালকা পাতলা করে। ভিডিও আমার চেকিং হওয়ার পরে ভেতরে গিয়ে এবার খুব সবাইকে চেক করা হবে। এখান থেকে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা আলাদা করে চেক করার পরে আমি এয়ারপোর্টের ভেতরে যাব, যেখানে আমার ফ্লাইটটা থাকবে, গেট নাম্বারে যাব। সো চেকিংটা হয়ে গেলে কল করছি বলছি, আবার ফিরছি, মাথাটা খারাপ হয়ে গেছে আমার। ও এখানে চেকিংটা হয়ে গেছে আমার অলরেডি। এবার আমাকে গেট নাম্বার 4 খুঁজতে হবে। এখানে 3টা দেখতে পাচ্ছি, দেখা যাক 4টা কোথায় আছে। 4টা আশেপাশেই আছে। আগে আমি দেখিনি গেট নাম্বার 4টা কোথায় আছে। গেট নাম্বার এই এখানে দেওয়া রয়েছে ওপরে, 4 to 11 এই সাইডে রয়েছে। এটা যেহেতু গেট 3, সো গেট 4 খুব আশেপাশেই আছে। চোখটা খুলে রাখতে হবে, কারণ আমি যা তালকানা, কোথা থেকে কোথায় চলে যাবো ভগবান জানে। যাই হোক, ওই যে আমি গেট নাম্বার 4 পেয়ে গেছে। জানালাটা গিয়ে আমি চুপচাপ শান্তি করে একটু বসতে চাই। সব লোকগুলো আমাদেরকে তাকিয়ে রয়েছে, ভাবছি আমি এটা দীক্ষার পাগল, বাট তাতে আমার কিছু যায় আসে না। এরা আমাকে কেউ চেনে না, আর যারা আমাকে চেনে তারা আমাকে পাগল না বললেই মিটে গেল। অ্যাট লাস্ট গেট নাম্বার পেয়ে গেছে। সব চেকিং সব কিছু কমপ্লিট। মাস্ক তো আমার প্রচণ্ড গরম লাগছে, আনবিলিভেবল। আমি জানি না কেন এত গরম লাগছে, এসে তো আমার এত গরম লাগছে, বুঝতে পারছি না। যাই হোক, চলো একটু সামনে দিয়ে ঘুরে আসি। যেহেতু গেট নাম্বারটা পেয়ে গেছি, সেটা কোনো টেনশন নেই। পরে সেখানে বসে পড়বো। বোর্ডটা একবার দেখতে হবে যে আমার অ্যাকচুয়ালি কোথায় আছে, এখানেই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে। কারণ মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, সেটা যদি আমি খেয়াল না রাখি সেটা ভীষণ চাপের হয়ে যায়। আগেরবার আমার সাথে যেটা হয়েছিল, আমি বুঝতেই পারিনি যে কখন এটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে সারা এয়ারপোর্ট খুঁজে বের করেছি যে কোথায় আমার গেট নাম্বার। এই হচ্ছে ব্যাপার। চলো একটু ঘুরে আসা যাক এদিক ওদিক থেকে। আবার এখানে গেট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি গেট নাম্বারে চলে যাচ্ছি। আবার পরে যে গেটটা দিয়েছি সেই গেটে চলে যাচ্ছি। সো গেট নাম্বারে গিয়ে তারপরে কথা বলছি। আমার দুটো বন্ধু চলে এসছে, তো আমি জানি না যে ওদের চালে আমি ভিডিও করতে পারবো কি পারবো না। মেবি পারবো না, যাই হোক চেষ্টা করবো। আমার এখন খিদে পেয়েছে, খাবো, ছাড়া কিছু আনিনি। এটা মাইকিং করার সময় পাইনি। বাকি এয়ারপোর্টটা যদি টাইম পাই আমি একটু ঘুরিয়ে দেখাবো এই জায়গাটায়। সো আগে খেয়ে নিই, তারপরে কথা বলছি। ওকে, তো আমার সব কিছু কমপ্লিট। আমি আমার নিজের গেট নাম্বারে যে বসেছিলাম, বসে থাকার পরে দেখলাম ঘুরে দেখি এয়ারপোর্টটা। তো ঘুরে দেখছি এখানে কোনো লোক নেই, তাই জন্য এই মাস্কটা খুলেছি। সো চলো এয়ারপোর্টে ঘুরে দেখা যাক কী কী আছে। এখানে সব কিছুই আছে, কিন্তু এয়ারপোর্ট থেকে কেনে না, কারণ এটা 40 টাকা করলে 200 টাকায় নেবে। আর জিজ্ঞাসা করলে বলবে এটা এয়ারপোর্ট এরিয়া, মানে এয়ারপোর্ট এখানে এটা এয়ারপোর্ট তাই বলবে। সো চলো একটু ঘুরে দেখি কোথায় কি আছে না আছে, কী আছে। এখানে এটা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টে পাওয়া যায় না বলে কোনো জিনিস নেই, বাট একটা জিনিস তোমরা দেখো, এখানে কোনো লোক নেই। কেন? কারণ এটা 40 টাকার জিনিস 200 টাকায় বিক্রি করে, আর নিজের পয়সার প্রতি মায়া নেই এরকম লোক পৃথিবীতে নেই। সো কোনো কেউ এখান থেকে আপাতত কেনে না। হ্যাঁ কেনে, যারা অনেক টাকা আছে, ফালতু টাকা আছে। কারণ একটা যে জিনিসটা যেই প্রাইস, সেই জিনিসের সেই প্রাইসে কেনাই বেটার, কারণ টাকা তো খুব কষ্ট করে ইনকাম হয়। যাই হোক, জ্ঞান দেবো না, জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। এটা একটা সুন্দর গাছের জায়গা আছে, তো যার ইচ্ছে সে কেনে, যার ইচ্ছে সে কেনে না। এবার এই জায়গাটা ভীষণ সুন্দর, গাছের জায়গাটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের, কারণ এখানকার গাছগুলো এত সুন্দর না, জাস্ট অসাম লাগে আমার। বাকি এয়ারপোর্টের সব লোকজন যাচ্ছে, প্রচুর লোকজন রয়েছে। আর একটা চশমার দোকান রয়েছে, সানগ্লাসের। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার।
প্রাইস এখানে 1500 থেকে শুরু, মানে 1500 টাকার থেকে শুরু, বাকি আর কিছু বলার নেই। শুরু যদি 1500 থেকে শুরু হয়, তাহলে এর আপ কত আছে আমি জানি না। যাই হোক, বুক স্টল তো অনেকটা এমনিতেই দেরি হয়ে গেছে, বেশি এবার আর দেখাতে পারছি না। আপাতত আমি এখানেই রয়েছি, যেহেতু এই জায়গাটাই তোমাকে দেখাচ্ছি। এটা দোতলা, আর আগে তো দেখালাম নিচের থেকে আমি উপরে উঠে আসলাম, নিচেটাও দেখলাম। সো আমি এখন আমার গেট নাম্বার যাবো। অনেকটা দূর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। আমার গেট নাম্বারটা হচ্ছে 7। গেট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, বললাম না গেট নাম্বার মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, তো সেটা চেঞ্জই হয়েছে। আমি বলেছিলাম গেট নাম্বার মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, তো আমারও সেটাই হয়েছে, গেট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে মাঝে মন দিয়ে। তো গেট নাম্বার আগে ছিল 4, সেখান থেকে চেঞ্জ হয়ে এখন 7 হয়ে গেছে। তো আমাকে এখন 7 পর্যন্ত এটা যেতে হবে, কারণ তোমাদের দেখাতে গিয়ে অনেকটা দূর চলে এসেছি। সবগুলো দোকান তবুও বা দেখানো হলো না, এখন খাওয়াটা সম্ভব না, অনেকটা দেরি হয়ে গেছে। আমাকে এখন ওখানে গিয়ে বসতে হবে, যখন তখন এখন ডাকবে। অলরেডি 7:35 হয়ে গেছে। সো বাকিটা দেখা যাক, যদি প্লেনে ওঠার সময় ভিডিওটা অন করতে পারি, অবভিয়াসলি আমি করবো। আর আমি চেষ্টা করবো অন করার, কারণ জার্নিটা সবাই দেখতে ভালো লাগে আর কি, যে কীভাবে কী কোথা থেকে কী হচ্ছে। মোটামুটি সবটাই ক্যাপচার করার চেষ্টা করেছি, কিন্তু চেকিংয়ের টাইমটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ তখন ফোনটা আমার কাছে ছিল না, ফোনটা সাবমিট করে দিতে হয়, তো তার জন্যই। বাকি বাবা এখনো কত দূরে, মাত্র 5-এ রয়েছি, এরকম অবস্থা আমার। তো এখন এই হেডফোনটা দেখতে পাচ্ছি, এই হেডফোনটা আমি বললাম আমাদের সঙ্গে আমার সাথে দুটো গরু আসছে, তাদের হেডফোন মোটামুটি ছিনতাই করে নিয়ে চলে এসেছি আমি একটা, চেয়ে চিনতে, কারণ আমি নিজের হেডফোনটা আনতে ভুলে গেছি। আর দরকারের সময় আমি জিনিস ভুলে যাবো না, এটা হতে পারে না, দরকারি জিনিসই আমি সবসময় ফেলে আসি। সো এখন আমার জায়গায় যাওয়া যাক। একটা দোকান দেখাচ্ছি, 1 মিনিট। এই দোকানটা দেখো, এটা কেরালার ট্র্যাডিশনাল দোকান, দ্য হোয়াইট। এখানে অলমোস্ট সমস্ত জামা কাপড় হোয়াইট পাওয়া যায়, লাইক হোয়াইট কম্বিনেশনটা এরা রাখে। এই কম্বিনেশনটা রাখে কারণ এটা কেরালার যেগুলো স্পেশাল ট্রেডিশনাল শাড়ি, সেগুলো সব হোয়াইট হয়। এইরকম এটা হচ্ছে ব্যাগের দোকান, পুরোপুরি ব্যাগের সব ব্যাগ পাওয়া যায়। বাকি এখানে আরেকটা রয়েছে, দেখাচ্ছি আমি সবটা। এই সবটাতে পুরোপুরি শোপিস টাইপের যত জিনিসপত্র আছে সব কিছু পাওয়া যায়, কিন্তু কোনো লোক নেই। এই সবটাতে একদিন আমি কফি কাপ একটা দাম জিজ্ঞাসা করেছিলাম। এই মাত্র যেই শপটা দেখালাম না, ওই শপটাতে আমি একবার কফি কাপের দাম জিজ্ঞাসা করেছিলাম, 750 টাকা বলেছিল। তো তারপর থেকে আমরা আর এখানে কিছু আর জিজ্ঞাসা করে আমি সাহস পাইনি। তাও একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমি এখন দোতলায় রয়েছি, ওপরে 3তলা যাওয়ার জায়গা হচ্ছে এটা। এখান দিয়ে গেলে, এখান দিয়ে যদি যাই, উপরে 3তলা দেখা যাবে। 3তলাটা দেখাচ্ছি। 3তলা এই সামনেটাই ক্যাফেটেরিয়া রয়েছে, বাকি ওই সাইডটাতে রয়েছে প্যাসেঞ্জার বসার জায়গা অ্যান্ড অল। সো এই যেরকম প্যাসেঞ্জার বসার জায়গা একদম উপরে রয়েছে, কারণ ওটা 3তলা। তো আমি এখন 3তলাতে যাচ্ছি না, কারণ আমার টাইম নেই। তো আমি আবার আমার জায়গায় অলরেডি চলে এসেছি, তো দেখা যাক আমার জায়গায় কি আবার বসবো আমি। এখন আর মাস্কটা খোলা যাবে না কিছুতেই, কারণ এখানে এখন প্রচুর লোক রয়েছে। আর ওই ছাগল দুটো কোথায় রয়েছে আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় রয়েছে। গেট নাম্বার 7-এ থাকার কথা, কোথায় যে কার পেছনে ঘুরে বেড়াচ্ছে আল্লাহই জানে। সো এই তো হচ্ছে এয়ারপোর্টটা মোটামুটি দেখছি না। এবার ফ্লাইটে ওঠার সময়টা চেষ্টা করবো ক্যাপচার করার, যদি পসিবল হয় তো অবভিয়াসলি দেখাবো। তো টাটা বাই বাই এখন আপাতত, পরে আবার দেখা হচ্ছে ফ্লাইটে ওঠার সময়। হ্যাঁ বলে দাদা চল চলো, হাত ধরে নিতেছি, পাশে একটা বাচ্চা হাত থেকে ললিপপটা নিয়ে এবার ওর মাকে তুমি ডেকে নিলে, দাদা আমাকে বলেছে
পুরো আবার তাহলে আমি এতটা ডাইনামিক দেখতে দুবার ঘুমিয়ে পড়েছি। অ্যাটলিস্ট চলে এসেছি কলকাতায়। সবাই ঘুমের থেকে উঠে পড়েছে, আমাদের জন্য এটা এখন গুড মর্নিং গুড নাইট জানি নাকি 10:30 11:30 বাজে। হেভি বাজে, সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আমার। লাফালো ঠিক এই শোন, একটু না মুখটা বন্ধ রাখতো জাস্ট। হ্যাঁ ডিপার্চার চলে এসেছি অ্যাট লাস্ট কলকাতা এয়ারপোর্টে। আমার একটা ছাগল রয়েছে, ছি, তোর মুখটা আমার দেখাতে ইচ্ছা করছে না, বুঝলি তো, ক্যামেরাতে চলে আয়। ভাই লাগেজ রয়েছে তো, তুই শুনেছিলি তখন? ইয়ে আমি তো শুনিনি কোথায় গেট নাম্বার এসেছে, মানে লাগেজ যেখানে আসবে সেটা আর কি। ভাই সিরিয়াসলি কলকাতায় চলে এসেছি। পাঠাবো পাঠাবো, চাপ নিস না তুই, দাঁড়া সব ভিডিও বানাবো তো। ইস চুপ কর তুই, ভাতটা কম বক। অ্যাট লাস্ট চলে এসেছি কলকাতায়, এবার এয়ারপোর্টটা দেখিয়ে নিই সবাইকে। কতদিন যে পরে এয়ারপোর্টে এসেছি, কলকাতা এয়ারপোর্টে, জাস্ট আনবিলিভেবল। এখন ব্যাকপ্যাকটা দেখতে করতে হবে। জাস্ট চলে এসছে রে, আমার কিন্তু চলে এসছে অলরেডি, কোনো চাপ নেই। অবভিয়াসলি বাড়ি ভাববো। কলকাতা এয়ারপোর্টটা দেখলেই না একটা শান্তি লাগে আমার এখন। ভাগাড়ে থেকে থেকে মাথাটা খারাপ হয়ে যাবে আমার একদিন। অ্যাট লাস্ট চলে এসেছি আমি কলকাতা। জাস্ট বিরাট খুশি আমি এখন। বাড়ি যাব, বাবা আসছে এখনো, দেখতে পাচ্ছি না বাবাকে। বাবা বললো তুই দাঁড়া না খুঁজে, কারণ আমার খোঁজাটা বিশাল বাজে রকমের হয়ে যাবে, তো বাবা আসলে বাবাই খুঁজে বের করবে আমাকে। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার এর সামনে। এয়ারপোর্টটা দেখলেই একটা শান্তি লাগে আমার এখন। যাও এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ভেতর থেকে আমি কিছু দেখাতে পারিনি, কারণ একটা বন্ধু ছিল সাথে, দেখেছো তখন, তো এত বাজে মুখ ছিল জাস্ট বলার মতো না। তাও একটা মিনিট, এয়ারপোর্টটা দেখাচ্ছি বাইরেটা কীরকম কন্ডিশন রয়েছে। কিন্তু বাবা কোথা দিয়ে আসছে আমি সেটাই বুঝতে পারছি না, আমি তো বাবা খুঁজেই পাচ্ছি না। জানি না, আমার খোঁজার দরকার নেই, বললো তুই খুঁজলে ভুলভাল খুঁজবি, তার থেকে তুই দাঁড়িয়ে থাক, আমি আসছি। তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি চুপচাপ বাচ্চা মেয়ের মতো। দেখা যাক বাবা কখন আসে। বাবা চলে আসবে এক্ষুনি, চলে এসেছে অলরেডি। তো দেখি বাকি জায়গাটা একটু। এয়ারপোর্টে কত লোক দেখেছো, এখন রাত বাজে 12 ট্রাফিক, কিন্তু কোনো শান্তি নেই এয়ারপোর্টে। কোথা থেকে আসছিস তুই, কোথা থেকে আসলি? ও ও ও ও ওকে, আমি ভেবেছি তুই মনে হয় অন্য জায়গাতে বেরোবি। গাড়িগুলো যাচ্ছে এরকম ভাবে মনে হচ্ছে না দিনের বেলা একদম পুরো সবকিছু, রাত যে এখানে বোঝাই যাচ্ছে না সেটা। তো দেখা যাক কখন আসছে। এখন আমি 10 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে, এখন বাবা যেতে পারেনি, চলে আসবে এক্ষুনি। তো দেখা যাক, এখন আমি ওখানে যেতে যেতে কথা বলতে পারছি না। কলকাতা এয়ারপোর্টটা দেখলে মনে হয় কি একটা শান্তি, বাড়ি বাড়ি ফিল আছে। আর আমার কোচিন এয়ারপোর্টটা দেখলে মনে হয় একদম ভাগাড়ে চলে এসছে আমি, এরকম বলাটা যদিও বা উচিত না।
তবুও আমি ভাত বকে চলেছি। এটা হচ্ছে রাতের কলকাতা, ট্রাফিকলেস কলকাতা দেখতে পারবো একমাত্র রাতে। দারুণ লাগছে দেখতে। আর আমি অ্যাটলিস্ট কলকাতায় এসে নেমেছি, এটাই অনেক বড় ব্যাপার। মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল, সবাই খুঁজে পেয়েছে, আমাকে নিতে এসেছে ছাগল, বাট অন্ধকারে দেখা যাচ্ছে না। সো ব্যাগ কালেক্ট করাটাও দেখায়নি, আমার আর এনার্জি ছিল না, আমার ঘুরে গেছে প্রচন্ড, সেটা হচ্ছে বাজে ব্যাপার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো না, এখনো বাড়ি যাবো, বাড়ি গিয়ে দেখাবো ব্যাপারটা, যদি পসিবল হয় তাহলে আমি বাড়ি গিয়ে ভিডিও ক্যাপচার করবো, আর না হলে এখানেই শেষ। সো কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে যেরকম বলেছিলাম, আমি যদি রাতে বাড়ি গিয়ে টাইম পাই তাহলে ভিডিও করবো, নাইলে করবো না। তবে গাড়ির মধ্যে এরকম ঘুমিয়েছিলাম, মানে মরা ঘুম যাকে বলে। বাড়িতে আসার পরে টেনে টেনে নিয়ে আসতে হয়েছে আমাকে, এরকম অবস্থা। তো যাই হোক, তাই জন্য আর ভিডিওটা করিনি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। আমি জানি না ভিডিওটা এখন কিরকম ক্লিপ আমি নিয়েছি, কারণ ফার্স্ট টাইম এরকম আমি ট্রাভেল ভিডিও বানাচ্ছিলাম। ব্যাক কন্ট্রোল করবো না, ফোন কন্ট্রোল করবো না, কি ভিডিও বানাবো আমি নিজেই টের পাচ্ছিলাম না। যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর যে কয়দিন বাড়িতে আছে আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও করার। আর তারপর ওখানে যাওয়ার পরে কি হবে আমি জানি না, কারণ আমাদের নেটওয়ার্কের